আমি জিজ্ঞেস করি বেলডাঙ্গা সবাই খারাপ, আমাকে উত্তর দেন। ভালো ভালো মানুষকে আপনারা বেলডাঙ্গা খুঁজেন না কেন? পচা মালকে বলেন কেন? কার দায়িত্ব? আমার দায়িত্ব নাকি? যা ঘটেছে আপনারা আমাদেরকে ব্যবহার করেননি কেন? কেন জিজ্ঞেস করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? আজকে জল মাথার মধ্যে বই আমার জিজ্ঞেস করছেন কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী সব জানে কি হয় না। না, বেলডাঙ্গায় কে করেছে না করেছে, অন্যায় করেছে। আমার বক্তব্য তাদেরকে বোঝানো, তারা আতঙ্কিত। ভোটার লিস্টে নাম থাকবে না, বাংলাদেশে হয়ে যাব, রোহিঙ্গা হয়ে যাব, এই মেন্টাল অবস্থাটা তাদের উত্তপ্ত করেছে। কেন তাদেরকে বোঝানো হয়নি? আমি জিজ্ঞেস করি। অন্যায় তো। আমি বললাম না, যদি ক্যাম্প হয় এমএলএরা যান না কেন? বললাম তাই, আমি যাই। কটা এমএলএ গেছেন এসআইআর অফিসে? কজন জেলা পরিষদ গেছেন? কজন সমিতি গেছেন? তাদের গায়ে লাগবে, লাগুক না। মুখ্যমন্ত্রী বলতে যান না কেন তারা? কলকাতা হাইকোর্ট বলেছে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো এটাকে কিভাবে দেখছেন এবং এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? আমার বক্তব্য, বেলডাঙ্গাতে উত্তপ্ত করে আপনার নদীর সৃষ্টি করতে চাইছেন। আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না, এটা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, তাকে জিজ্ঞেস করুন। না, আমি জন্য আজকে আমরা কি ঘাস কাটতে এসছি নাকি? আপনি গভর্নমেন্টের কথা এই তো বলছি তো, আমি ঘাস কাটতে আসিনি। আমাদের সে আছে, রাজ্যের সংগঠন আছে, গ্রামে গ্রামে পৌঁছে যাবে, মানুষের তারটা কম। যারা বড় বড় নেতা বলেন না, তারা যান না কেন? তারা ময়দানে যান না কেন? এমএলএরা যায় না কেন? জেলা পরিষদ যায় না কেন? সমিতি যায় না কেন? এটা আমি বলছি আজকে, এটা টিএমসি যায়। আমি বলছি কেন, আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কথা শুনুন, ফরাক্কার এমএলএ খতিয়ান আমি, তার কথা তাকে জিজ্ঞেস করুন। আমি কলকাতায় 40 বছর কাজ করছি। একটা ঘটনা দেখান যে একটা চাবুক নিয়ে আমরা কোথাও কিছু, কারোর সঙ্গে 99% একদিকে, 1% 99 একদিকে, ওই বিচার করবেন। এখানে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই, এটা বলে দিলাম। কিন্তু ইলেকশন কমিশন, গভর্নমেন্টকে ভাবতে হবে কি করে মানুষের মনের ক্ষোভটা দূর হয়। 90 থেকে 94 লক্ষ পশ্চিম বাংলায় যাদেরকে আপনার জিজ্ঞাসাবাদ করা হবে, কাউকে ডাকা হবে, কেউ তথ্য জমা করলে হবে। এবং এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম 100% আপনারা করতে পারবেন? কতদিন আপনি এই যারা নোটিফাইড হয়েছে কতদিন সময় দেবেন? ওদের বক্তব্য 31শে জানুয়ারি পর্যন্ত আমরা সেটেল করেছি, যারা নোটিশ পেয়েছে তাদের সদুত্তর দিতে হবে। আমরা যদি না হয় ভোটার লিস্টে বাদ যাবে, তাহলে না, ওটা ভুল হচ্ছে। ওটা আমাদের হাতে আছে। যদি মনে হয় যে আমরা আশ্বস্ত হইনি বা ভোটাররা দিতে পারেননি, আমরা হয়তো আরো কিছু সময় বাড়াতে পারি, এটা উনি বলেছেন ক্লিয়ার। আমার তারপরে যদি ধরুন ফাইনাল লিস্টে না আসে, তখন বললেন ফাইনাল লিস্ট আমরা প্রকাশ করব 14 ফেব্রুয়ারি পর্যন্ত। যদি কেউ সেখানে মনে করেন নাম নেই কোনো কারণে, 6 নম্বর ফর্ম পাবে, যে 6 নম্বর ফর্মের ভিত্তিতে তিনি অ্যাপ্লিকেন্ট হবেন, অভিযোগ করবেন ডিএম এর কাছে, আমার কাছে। এবং যতদিন পর্যন্ত ইলেকশনে নমিনেশন না হচ্ছে, এ পয়েন্টটা আমি বুঝলাম, আপনাদের বোঝার চেষ্টা করছি কতটা ভুল আমাদের থেকে, আপনার এক্সপার্ট, যে যতদিন যখন নমিনেশন ফাইল হচ্ছে সেদিনে যদি 6 নম্বর ফর্ম এনে কেউ জমা দেয়, তার লিস্টটা ঢোকানো আমাদের পক্ষে অনেক সহজ। আমি লিস্ট আউট করতে পারবো না পাবলিশের পরে, কিন্তু কোনো লিস্ট কেউ যদি বলে যে 6 নম্বর ফর্মের ভিত্তিতে আমার নামটা আছে, আপনি ইনক্লুড করুন, এ সিওর বক্তব্য আমরা পাচ্ছি। উনি তখন বললেন স্বভাবতই মানুষ যে ভয় করছে বা ভয় দেখাচ্ছে, আমার বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা ভুল তথ্য। আমি ভোটার লিস্ট কাটার, আমার সে অধিকার। আরেকটা কথা উনি বললেন, এটা প্র্যাকটিক্যালি বুঝে নেব,
কোনো ভোটারকে যদি বলা হয় যে আপনি ভোটার নন, আইডেন্টিফিকেশন করে অর্ডার যায়, রীতিমতো নেম টু নেম অর্ডার যাবে যদু মধু আব্দুল করিম, যে আপনাকে ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্রের ভোটার তালিকা কি কারণে আপনাকে ভোটার করা হয়নি, নীতিমতো বাড়িতে তার আপনার জবাবদিহি যাবে নির্বাচন কমিশন পক্ষ। এছাড়া কোনো কাউকে আমার বাদ দেওয়ার ক্ষমতা নেই। এটা বললেন, আর লোকে বলছেন আপনারা মুসলিম লোকালিটিতে খুব আপনাদের বিএলও ইআরও এআরও এরা সব গোলমাল করছে। বলছেন এটা আমি বলছি 40% হিয়ারিং মুসলিম লোকালিটিতে হয়েছে, এটা আমি স্বীকার করছি। কিন্তু আর অর্থ এই নয় যে তারা বাদ যাবে না, বাদ যাওয়ার জন্য নয়। নামের ভুল, বাবা মায়ের সম্পর্কের ভুল, মোহাম্মদের ভুল, এটা ভুল সেটা ভুল, এগুলো তারা ঠিকঠাক করুন। বাদ দেবার ক্ষমতা নেই। বাদ দিলে আমরা এখানে আছি, আমি বাদ দেওয়ার সঙ্গে সম্পর্ক রাখি না। জেনুইন ভাবে আমরা যেটা করছি সেটা করব। আর উনি বললেন আমি নিজেও মাধ্যমিক অ্যাডমিটের ব্যাপারে সুপারিশ করেছি, সেটা হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি করেছি। যদি সুপ্রিম কোর্ট বলে থাকে খুশির কথা, কিন্তু আমি প্রস্তাব দিয়েছিলাম মাধ্যমিক অ্যাডমিট থাকতে হবে, থাকলে সাধারণ মানুষের পক্ষে ইনক্লুড হওয়া, যুক্ত হওয়াটা অনেক সহজ হবে আর কি। এবং এরপরে উনি আমাদেরকে 3টে ফর্ম দিলেন। সে ফর্মটা কি, যদি কেউ অসুস্থ থাকে তাকে ইনকোয়ারির জন্য ওই তাদের যে ক্যাম্প, এসডিওর ক্যাম্প বা বিডিও ক্যাম্প, যেখানে ক্যাম্প হচ্ছে যেতে হবে না। আমি নোটিশ পাঠিয়েছি, বিএলওকে ধরুন, অসুস্থ রুগীদের ক্ষেত্রে ছাড় আছে, তার বাড়িতে কমিশনের লোকজন বিএলও আসবে বা যে আসবে সেখান থেকে সে তার তথ্য নিয়ে যাবে। তিনি কেন যাবেন, তার খাসারত কে দেবে? একইভাবে যারা 75 বা 88টা বয়স, তারাও আপনার ওখানে লাইন দেবেন না। তারা বলুন সেখানে বিএলওকে বা ধরুন ওই কি আপনার ইআরও আছেন তাদেরকে বলুন এই নোটিশটার কপি আমাকে দিয়েছে, আমাদের সংবিধান আমরা দিয়ে দেবো, এটা আছে। একইভাবে যে ফরেনে কেউ থাকে তাকেও হাজির হতে হবে। আমাদের আইন ডেট আছে, আমি তাকেও বলেছি। আমরা ফ্রিডম ফাইটার অর্গানাইজেশন, আপনি মৌলানা আজাদকে চিনতেন, মৌলানা আজাদ ছিলেন সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং ধরুন নেহরুজি, বল্লভভাই প্যাটেল, আমাদের সেন্ট্রাল যারা চালাচ্ছিলেন, হুসাইন মাদানী সাহেব, সবে তারা চিনতেন, জানতেন। এটা আমাদের নৈতিক কর্তব্য। ফ্রিডম ফাইটার অর্গানাইজেশনের কারণে আমরা আসতেই পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি। সারা রাজ্যে আমাদের ইউনিট, আমরা 27 থেকে কল দিয়েছি। আমরা যতটুকু বুঝেছি, এখানে সিওকে বলেছি আর নতুন নতুন অর্ডার আপনারা কি করছে আমাদের দেন। উনি বলে আপনার অধিকার আছে, আপনাদের সাধারণ মানুষ আমার কাছে আসতে পারে, ইন্ডিভিজুয়াল আসতে পারে, এর জন্য কোনো সিঁড়ি ধরতে হবে না। সেই সূত্রে 27 তারিখে 1টার সময় রাজাবাজার চৌরাস্তা থেকে সুজা মৌলালি হয়ে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলার দিকে যাব। পুলিশ যেখানে বলবে এখানে দাঁড়ান, তো সেখানে মাইকে প্রোগ্রাম করে আমরা আপনার সম্পন্ন করব। 100% বলতে পারি শান্তি শৃঙ্খলা আমাদের নৈতিক কর্তব্য। গোলমাল পাকাতে কেউ আমাদের কাছে আসবেন না, পুলিশ দায়িত্ব নেবে। 500 রেজিমেন্টেড বলতে পারেন, পরীক্ষিত ভলেন্টিয়ার থাকবে। আমরা কোনো গোলমালের পক্ষে নই। এবং অফিস ভাঙছে, সে করছে, এটা তো মনের আবেগ। উনিও বললেন এটা মানুষের মন, আমরা হয়তো বোঝাতে পারছি না, যেটা বলছি সেটা থ্রু হচ্ছে না। এই কারণে আমরা করব, আপনাদের শোনাচ্ছি। এরপরে ধরুন 21, 22 দুদিন হলো, 24, 25 হলো, 27 নতুন কোনো যদি অর্ডার বা কিছু আপনারা পান আমাদের বলবেন। আমরা অত্যন্ত স্বেচ্ছার সাথে, এবং এটাও বললাম যে কোনোভাবে ভারতীয় নাগরিক পশ্চিমবাংলায় আমরা যারা আছি 1 পিস যদি বাদ যায় আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র কিন্তু নই। এটা খুব ক্লিয়ার কনসেপ্ট তাদেরকে বলেছি। আপনাদের ধন্যবাদ জানাবো। এবং এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির উপরে
আমাদের উপস্থিতি খুব জরুরি। উত্তর দিনাজপুরে 1,20,000 নোটিশ পেয়েছে। আমরা সেখান থেকে যাচাই করব কতটা হলো, 3 দিন বাকি, সাপোর্ট দেবো তাদের। সে 1 মিনিট, হ্যাঁ স্যার, এসআইআর নিয়ে ওটা তো বললেন 90 থেকে 95 লক্ষ, এটা কি মামুলি কথা নাকি? 7,08,00,000 ভোটার উনি যেটা বললেন, তার মধ্যে 95 লক্ষ। আমি বললাম 95 লক্ষ আপনার কত বাদ বলে, একটা বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই। আমাদের বক্তব্য, মানুষকে চেতনা দিতে চাইছি, তোমার নাম অরিজিনালি তোমরা রাখার চেষ্টা করো। 11টা কি 12টা আইটেম আছে, তোমরা দাও। কোনো বিএলও বা যারা গোলমাল কেউ যদি করে, আমরা আমাদের ভোটারদের পক্ষে লড়াই করব। এবং এটা আমি মনে করি ভারতবর্ষে নাগরিকত্ব নয়, কিন্তু সংসদীয় গণতন্ত্রের ভোটার লিস্ট একটা আইডেন্টি। এর ব্যাপারে আমরা সারা রাজ্যে এটা ছড়িয়ে দেব, শান্তিপূর্ণভাবে আসবে। আরো হয়তো পরিস্থিতি কি বলবে এখন বলতে পারবো না। অবশ্যই অবশ্যই এসআইআরটা খুব ক্লিয়ার হতে হবে। সাপোর্ট করছেন হ্যাঁ, এসআইআর হবে, সাপোর্টের কোনো প্রশ্ন নেই। না করে কেউ কিছু করতে পারবেন না, এটাই বলছে। রাগ হোক ভালো, এসআইআর 1 মিনিট বলি, যে লজিক্যাল যেটা চলছে, তারা তো ইনকোয়ারি শুরু করেছে। আমরা 27 তারিখে দেখবো কতটা কি হলো, বাদ যাচ্ছে কিনা। প্রোটেস্ট আমাদের শিখায়। আর বিএলও মানে এই আরো এরা কোনো গোলমাল করছে কিনা, মানুষ এই মানে কি বলবো, অহেতুক বা কোনো কারণে আতঙ্কিত, এটা আমরা কাটাতে চাইছি। এবং নির্বাচন কমিশন বা বিএলও যারা আধিকারিক আছেন, কোনো অবিচার, আমি এটাও শুনছি এখন বিএলওদের ন্যাজমোটা হয়ে গেছে। বলিনি সে যার ফলে ভালোভাবে কথা বলছে, তোমার নাম তুলছি, তোমার এখন তারা সময় দিতে পারছে, চোখ দেখাচ্ছে। আমি সেটা বলেছি, উনি বলেছেন আমাদের নাম দেন, আমরা তাদেরকে সাসপেন্ড করে দেবো, শাস্তি দেবো তাদের। কোথাও কি ইসিআই এরই তো পার্ট বিএলও, কোথাও কি ইসিআই এ বোঝাতে পারছে না বিএলওদের? তারাও তো মানে ভয়ে রয়েছে, তাদেরও তো চাকরি যাবে, কোথাও কি ওরাও বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য ভোটারদের কাছে? আমার বক্তব্য, আমি তার পক্ষে নিয়ে কথা বলতে পারবো না। তারা পারবে না, বলে দেখ অফিসকে। আমি তার জন্য পাবলিক সাফার হবো কেন? আমি বা আপনি সাফার হবো কেন? আমার কথা বললাম, আমাকে বলেছে পাসপোর্ট জমা দিতে, উনি বললেন আপনি কেন যাবেন, বাড়িতে রাখুন তাদেরকে। আমার বিএলও তো বলেনি সেটা, বিএলও ভুল করেছে। উনি ওয়াটার শিট আমাকে ধরিয়ে দিয়েছেন। উনি বলছেন ফরেনে কেউ থাকলে তার জন্য, অসুস্থ থাকলে তার জন্য। কেন এ কথা বিএলও বলছে না? পাসপোর্টের কারণ হলো আমার সাথে যে মেয়েরা থাকে তার অফিসিয়াল অ্যাড্রেস পরিচয় আমার সাথে, আমি তার বাবা। বোঝা গেল? ওদেরকে বলছে তোমরা প্রমাণপত্র দাও, আর তোমার বাবাকে, আমার বাবাকে কাগজ দিয়ে যাক। হিয়ারিং আমি যাবো কেন? ওর বক্তব্য হিয়ারিং আমার যাওয়ার দরকার নেই, আপনার বাড়িতে তারা আসবে। এটা আমার জানা ছিল না। জানা ছিল আমার দ্বারা, আপনাদের দ্বারা যার 10 জন অসুস্থ বা কেউ জেনে এটা প্রয়োগ করে, তার জন্য ভালো হবে, কি আপত্তি আছে? এখানে ওই মানে মল্লম যুদ্ধ করে কিছু মিলবে না। এটা ঘটেছে কেন দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না। এটা হলো হচ্ছে না। আর আমি নেতা, আমি ছোটখাটো নেতা না, বড় নেতা না। যারা বড় বড় নেতা বলেন না, তারা যান না কেন? তারা ময়দানে যান না কেন? এমএলএরা যায় না কেন? জেলা পরিষদ যায় না কেন? সমিতি যায় না কেন? এটা আমি বলছি আজকে, এটা টিএমসি বলছি। আমি বলছি কেন, আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কথা শুনুন, ফরাক্কার এমএলএ এর খতিয়ান আমি দেবো, তার কথা তাকে জিজ্ঞেস করুন। আমি কলকাতায় 40 বছর কাজ করছি। একটা ঘটনা দেখান যে একটা চাবুক নিয়ে আমরা কোথাও কিছু করছি, কারোর সঙ্গে 99% একদিকে, 1% 99 একদিকে, ওই বিচার করবেন না। এখানে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই, এটা বলে দিলাম। কিন্তু ইলেকশন কমিশন, গভর্নমেন্টকে ভাবতে হবে কি করে মানুষের মনের ক্ষোভটা
দূর হোক। কিছু করার জন্য আজকে আমরা কি ঘাস কাটতে এসছি নাকি? না, আপনি গভর্নমেন্টের কথা এই তো বলছি তো, আমি ঘাস কাটতে আসিনি। আমাদের সে আছে, রাইট। রাজ্যে সংগঠন আছে, গ্রামে গ্রামে পৌঁছে যাবে, মানুষের চাপটা কমবে। যারা বলি বর্ধমানের একজন ইমাম সাদিক সাহেব তান্ডু, আজকে 2 দিন আগে আরামবাগে বাড়ি, বর্ধমানে কমল সাগর ইমাম ছিলেন। উনি বললেন আমার 4টি মেয়ে, আমার মেয়েদের নোটিশে তোমরা 6 ভাই বোন। ও বাবা বলছে আমার তো 4টি ভাই নেই। উনি তখন বললেন এগুলো ইন্টারন্যাশনাল কেউ কিছু করেছে, ইনকোয়ারিতে যখন জানা যাবে 4 জনের 4 জনই সেখানেই থাকবেন, এইরকম মানে সিচুয়েশনে ওর কোনো ক্ষতি হবে না। কলকাতা হাইকোর্ট বলেছে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো এটাকে কিভাবে দেখছেন এবং এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে? আমার বক্তব্য বেলডাঙ্গাতে উত্তপ্ত করে আপনার নদী সৃষ্টি করতে চাইছেন, আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না, এটা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। তাকে জিজ্ঞেস করুন, না আমি উঠে দেবো। আমি বারবার জিজ্ঞেস করেছি, উনি বললেন রাজ্যে 40% মাইনরিটির নাম নোটিশ গেছে, এটা আমি স্বীকার করি। কিন্তু উনি বললেন আমার যেটা জেলাকে জিজ্ঞেস করলে আমার সামনে একটা এডিএম কে ফোন করলেন, আমার সামনে বললেন তারা নিজের তথ্য প্রমাণ আমরা চেয়েছি, দিলে ওটা আস্তে আস্তে করবে। আমার বক্তব্য যদি বাদ যায়, ভোটার লিস্ট থেকে বাদ যাবে, ভোটার থেকে বাদ যাবে কেন বলুন, আমাদের লড়াই সেখানে। উনি বললেন এটার সম্ভাবনা খুব কম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।